পশ্চিম আকাশে হেলে যাওয়া সূর্যের দিকে আনমনে হয়ে তাকিয়ে আছে প্রিয়তা। ছোট থেকেই নিজের জীবনের কষ্টগুলো ভাবতেই চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে গেছে। এত কিছুর পরেও মায়ের কথা খুব মনে পড়ছে, কিন্তু মোশাররফ হোসেনের অবাধ্য হওয়াটা উচিত হবে না। যে লোকটা নিজের মান সম্মান ভুলে আমার কথা ভেবেছে, তাকে কি করে ছোট করব? কথা না বললে হয়তো আমি মরে যাব না, কিন্তু ওনাকে ছোট করা আমার পক্ষে সম্ভব না। কথাটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলতে কানের মধ্যে ভেসে আসছে, প্রিয়তা প্রিয়তা তুমি কোথায়? একটু আমার রুমে আসো তো। এটা তো ওনার মায়ের গলা, উনি আমাকে ডাকছেন। আমি আসার পর থেকে তেমন একটা কথা বলেননি। প্রিয়তা ছাদ থেকে দৌড়ে নিচে নেমে এসে, আপনি আমি ডেকেছেন? সালমা বেগম আলমারি থেকে একটা লাল রঙের বাক্স বাহির করতে করতে, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আর মা বলতে কি লজ্জা লাগে? লাগলে বলার দরকার নেই। অবশ্য শিক্ষিত মানুষ, তাদের তো ব্যাপার স্যাপার আলাদা। আসো, রুমে আসো। সালমা বেগমের স্যাটাং স্যাটাং কথাগুলোর মাঝে প্রিয়তা মমতা ভালোবাসার পরশ খুঁজে পাচ্ছে। কথার গন্ধটা যে আজ অন্যরকম। এতদিন সে বকাঝকা শুনে এসেছে, কিন্তু সে বকার মাঝে তৃপ্তি খুঁজে পায়নি, কিন্তু আজ সে তৃপ্তি খুঁজে পেয়েছে সালমা বেগমের কথায়। প্রিয়তা এগিয়ে আসতে বাক্স থেকে কতগুলো গহনার মাছ থেকে এক জোড়া ছুরি বের করে, হাত দুটো এদিকে দাও। সালমা বেগমের কথা শুনে প্রিয়তা বিস্ময়ের চোখে তাকিয়েছে। সালমা বেগম নিজে হাত টেনে নিয়ে, শরীরে তো চিমটি কেটেও মাংস নেওয়া যাবে না। বাপের বাড়িতে কি খাওয়া দাওয়া করো নাই নাকি? কথাটা শুনে প্রিয়তার মনের অজান্তে মুচকি হেসে, এখন নতুন মায়ের কাছে এসেছি, ঠিক হয়ে যাবে। কথাটা সালমা বেগমের যেন কলিজায় ছেদ করে গেল। ছুরিগুলি ফড়িয়ে দিয়ে প্রিয়তাকে বুকে টেনে নিয়ে, একবার মা বলে ডাকবি? অনেক দিন হয়েছে বড় মেয়েটার মা ডাক শুনি না। তোকে দিয়ে সে খালি জায়গাটা পূরণ করতে চায়। বড় মেয়ে না কিছু না, তুই আমাকে মা বলে ডেকেছিস, সারা জীবন যেন মা ডাকটাই শুনতে পারি। আমার বাড়ির ফাঁকা জায়গাটা যেন আবার পরিপূর্ণ হয়ে যায়। সালমা বেগম চোখ মুছে, এই ছুরিগুলো আমার মা আমাকে দিয়ে বলেছিল নিবিড়ের বউকে দিতে, কিন্তু আজ উনি বেঁচে নেই, তাই আমিই দিলাম। গহনার বাক্সটা প্রিয়তার হাতে দিয়ে, এগুলো দায়িত্ব আজ থেকে তোর। আমি যখন এই বাড়িতে এসেছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে কিন্তু এইভাবে আমার মতো ছেলের বউয়ের হাতে তুলে দেয়নি। সব কিছুকে নিজের করে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন, কিন্তু আমার বিয়ের 10 বছর পর উনি দুনিয়ার মায়া ত্যাগ করে গেলেন না ফেরার দেশে। তোর শ্বশুর তো তখন দুবাইতে থাকতো, বাড়ি আসলেই কয়েকদিন থেকে আবার চলে যেত। যে কয়েকদিন তোর শ্বশুর বাড়িতে থাকতো, আমার শাশুড়ি ততদিন আমায় অনেক আদর করতো, নিজের হাতে খাইয়ে দিত। পরে যখন চলে যেত, সব শোধ একসাথেই তুলে নিত। কথাগুলো বলতে সালমা বেগম খিলখিল করে হাসতে লাগলেন, আর প্রিয়তা সেই হাসিতে মুগ্ধ চোখে তাকিয়ে নিজের ভেতর ঘায়েল করে নিচ্ছে। এই হাসিতে পবিত্রতার ছোঁয়া আছে, এই হাসিতে নেই কোনো হিংসা, অভিমান, বিদা। আছে যেন একগুচ্ছ রজনীগন্ধার মতো সাদা দবদবে ভালোবাসা। সালমা বেগম হাসি থামিয়ে আবার বলল, শোন, তুই যখন হঠাৎ করে আমাদের মাঝে এসেই গেছিস, তাহলে আজ থেকে আমরা একসাথে ফাড়ি দিব বলে সেই ভাবনাটাকে মনে গুঁজে নিব। তুই আমার কাছে মন খুলে সব শেয়ার করবি, কখনো এই কথা ভেবে নিয়ে বসে থাকবি না। তোর পর জানিস, আমার শাশুড়ি যখন আমায় কথায় কথায় বকাবকি করতো, মাঝে মাঝে গালি দিত বাপ মা তুলে, তখন আমি ভাবতাম আমার নিবিড়ের বউ এলে তাকে মাথায় করে রাখবো, তার সাথে বন্ধুর মতো মিশবো, কখনো বুঝতে দিব না আমি তার শাশুড়ি। যখন সে কষ্ট পাবে, মা হিসেবে আমার বুকে মুখ লুকিয়ে নিজেকে সান্ত্বনা না দিবে, আর যখন আনন্দে থাকবে, তখন বন্ধুর মতো সব শেয়ার করব। সালমা বেগমের কথাগুলো শুনে প্রিয়তা নিজেকে সামলাতে পারেনি। সালমা বেগমকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদিয়ে দিল। সালমা বেগম প্রিয়তাকে জড়িয়ে ধরে, আমি জানি তোর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, সেদিন তোর বিয়েতেই যা দেখলাম, তারপর আর বুঝার বাকি নেই। প্রিয়তা নিজেকে সামলিয়ে গহনার বাক্সটা সালমা বেগমের হাতে দিয়ে, আমার এসব কিচ্ছু লাগবে না মা, তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও। কথাটা বলে প্রিয়তা নিজের রুমে দৌড়ে চলে গেল। সালমা বেগম সেখানেই দাঁড়িয়ে আছে। জুহি প্রিয়তাকে ধরে যেতে দেখে সালমা বেগমের রুমে এলো। মা, তুমি ভাবিকে কি বলেছ? ভাবি এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সালমা বেগম হাতের বাক্সটা আলমারিতে রেখে, তুই ওইটা বুঝবি না, আমাদের মা মেয়ের ব্যাপার, একদম নাক গলাতে আসিস না।
জুহি কথাটা শুনে একটু অবাক হয়ে সালমা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে, মা আমি কি সত্যি শুনছি? তুমি ভাবিকে মেনে নিয়েছ? আমি আবার কখন বললাম আমি ওকে মেনে নিইনি? তোরাও বাপ বেটি যা শুরু করেছিস। সন্ধ্যার পরে নিবিড় বাড়িতে এসেছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে নিবিড়কে দেখে চমকে উঠলেন। নিবিড় বাসায় ঢুকে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। মোশাররফ হোসেন মুচকি হেসে তাড়াতাড়ি উঠে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে, সালমা তোমার ছেলে তো ঘরে ফিরে এসেছে। সালমা বেগম ব্রু কুঁচকে, ঘরে ফিরে এসেছে মানে? আমার নিবিড় রাত 11টা ছাড়া ঘরে আসে না, কিন্তু আজ এসেছে। সত্যি? কিন্তু আমায় তো একবারও ডাকলো না। তবে ভালো হয়েছে, প্রিয়তা রুমে একা একা বসে আছে। জানো মেয়েটা অনেক লক্ষ্মী। আসলে তুমি যা করো আমাদের ভালোর জন্যই করো। এবার তাহলে বুঝেছেন? যাক, তবুও যে এত বছর পর বুঝলে এটাই অনেক। প্রিয়তা রুমের লাইট বন্ধ করে শুয়ে আছে। সালমা বেগম বলেছেন নিবিড় অনেক রাত করে বাড়ি ফিরে, তাই নিশ্চিন্তা মনে প্রিয়তা শুয়ে আছেন। কিন্তু কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারল না। নিবিড় রুমে ঢুকেই ভুলে গিয়েছিল প্রিয়তা তার রুমে আছে। লাইটটা জ্বালিয়ে পিছনে ফিরে তাকাতেই প্রিয়তার দিকে চোখ ফেলল। প্রিয়তাকে শুয়ে থাকা অবস্থায় দেখে যেন নিবিড়ের মনে উতাল পাতাল শুরু হয়ে গেল। নেশা নেশা চোখে তাকিয়ে আছে ফলকহীন চোখে। হাতের ব্যাগগুলো হাত থেকে ছেড়ে আস্তে আস্তে এগিয়ে আসছে প্রিয়তার দিকে। পরার পাতলা শাড়ির ফাঁকে বোঝা যাচ্ছে প্রিয়তার শরীরের অংশগুলো। শরীর পরীর মতো মায়াবী কোনো মেয়েকে নিবিড় এতটা কাছ থেকে কখনো দেখেনি। এই প্রথম সে প্রিয়তাকে এতটা কাছ থেকে দেখতে পাচ্ছে। নিবিড় ঘোরের মাঝে যে কখন প্রিয়তার কাছাকাছি চলে গেল খেয়ালই করেনি। নিবিড় ধীরে ধীরে প্রিয়তার সামনে আসা চুলগুলো সরিয়ে ঘাড়ের ভেতর দিয়ে হাত দিয়ে প্রিয়তার মুখের ওপর নিজের মুখটা এনে থমকে গেছে। প্রিয়তার নিঃশ্বাসে যেন তার পুরো শরীর শিহরিত হয়ে উঠছে। নিবিড়ের নিঃশ্বাসের শব্দটা ঘন জোরালো হয়ে উঠেছে। প্রিয়তা নিবিড়ের নিঃশ্বাসের গরম উষ্ণতা অনুভব করতে পেরে চোখ খুলে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নিবিড় তার বুকের উপরে। প্রিয়তা তার শরীর নাড়াতে পারছে না, কোনো শক্তিই যেন শরীরে নেই। ফ্যাঁসে গলায় বলল, আপনি? প্রিয়তার কথা শুনে নিবিড়ের ঘোর কাটতে তড়িৎ গতিতে উঠে বসে। সরি। নিবিড় দাঁড়িয়ে এগিয়ে গিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আবার এগিয়ে আসলো। প্রিয়তা শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে নিচের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ। নিবিড় এসে সামনে দাঁড়াতে কাঁদো কাঁদো গলায় বলল, আসলে আমি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমার কখন চোখ লেগে গেছে তাও বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। নিবিড় কি বলবে বুঝতে পারছে না। অন্যায়টা তো আমি ওর কাছে গিয়েছি, আপনি ক্ষমা চাইছেন কেন? আসলে আমারই ভুল হয়েছে, কখন যে নিজের সীমানা ছাড়িয়ে গিয়েছিলাম খেয়াল করিনি। হাত থেকে শপিং ব্যাগগুলো রেখে, এইগুলো আপনার জন্য। সকালে দেখলাম মায়ের শাড়ি পরেছেন, তাই নিয়ে আসলাম। নিবিড় রাতে একবারও প্রিয়তার দিকে ফিরেও তাকায়নি। সকালে সবার আগে উঠে অফিসে চলে গেলেও কাউকে কিছু না বলে। সালমা বেগম উঠে নিজে নিজে নাস্তা বানিয়ে কাজের মহিলা শেফালিকে ডেকে বলল টেবিলে নিয়ে নাস্তাগুলো রেখে দিতে। নিবিড় আর প্রিয়তা আবার বেরিয়ে যাবে। প্রিয়তা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে এসেছে। মা, কাল থেকে তুমি আর নাস্তা বানানোর দরকার নেই। কেন রে? আমার নাস্তা ভালো হয়নি? মা, আমি সে কথা বলিনি। কাল থেকে আমি নিজে বানাবো। তোমার কষ্ট আমার ভালো লাগে না। মেয়ে বলে কি আমাকে এই সংসার থেকে আলাদা করা দেওয়া হচ্ছে, তাই না? মা, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। আমার মেয়ে কষ্ট করে চাকরি করতে যাবে আর আমি কিনা বসে থাকবো? আমার কোনো কষ্ট হয় না শেফালি, আমায় সব করে দেয়। আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করি। ভাবছি চাকরি আর করবো না, আমার মায়ের সাথে সময় কাটাবো। কি বলো? আমি বাপু সেসব জানি না, তুই নিবিড়কে বলে দেখিস। আচ্ছা, নিবিড় এখনো ঘুম থেকে উঠেনি, অফিস যাবে কখন? কি বলো মা, উনি তো সেই সকালেই বের হয়ে গেছে। তবে আমি দেখিনি, পরে বুঝলাম উনি চলে গেছে। তোমাকে বলে যায়নি? কই না তো। আচ্ছা, তুই নাস্তা খেয়ে নে, জুহি তোর বাবাকে ডেকে নিয়ে আয়। প্রিয়তা একটা রিক্সা নিয়ে কলেজে যাওয়ার পথে নিবিড়ের গাড়িটা দেখতে পেয়ে রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে, চাচা একটু দাঁড়ান, আমি আসছি। ওনার গাড়িটা এখানে দাঁড়িয়ে কোনো বিপদে পড়লো নাকি?
গাড়ির পাশে ফুচকাওয়ালাকে দেখে, এই যে চাচি, এই গাড়ির মালিক কোথায়? জানি না মা, কিছুক্ষণ আগে এসে দাঁড়ালো গাড়িটা। লোকটা রাস্তার উপর পাশের রেস্টুরেন্টটা দেখি হয়তো ওখানে খেতে গেছে। বড় লোকদের ব্যাপার, সেটা তো বুঝোই। প্রিয়তা ফুচকাওয়ালাকে আর কিছু না বলে রিক্সা এসে উঠতে দেখে নিবিড় একটা মেয়েকে নিয়ে বেরিয়ে আসছে। প্রিয়তা তাড়াতাড়ি করে সেখান থেকে বিদায় নিয়ে কলেজে চলে গেল। তনুষা, আসতে আসো। আজ যে রেস্টুরেন্টে মিটিং ছিল, সেটা যদি তুমি রাতে SMS দিয়ে না জানাতে, আমাদের কিন্তু অনেক টাকায় লস হয়ে যেত। থ্যাংক ইউ তোমাকে। স্যার, এটা আমার ডিউটি। তবে আপনার সাথে কিন্তু আমি রেগে আছি। কেন? কথাটা বলতে বলতেই দুজনেই এসে গাড়িতে বসলো। আপনি বিয়ে করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমাকে একবারও বলেননি। ওহো, কেন বলেননি? আসলে হঠাৎ করে হয়ে গেছে। ম্যাডাম কি করে? বাড়িতেই আছে। তাহলে দেখা করে আসাই যায়। তাহলে কাল অফিসে আসার আগে দেখা করে আসবো। স্যার, বিয়ের পর কি মানুষ হুঁতেই সীমাবদ্ধ? আসলে তনুষা, আমার মনে হয় তুমি পাগলের মতো বকবক করছো। কেন স্যার? আমি তো একদম ঠিক আছি। তো নিবিড় গাড়িটা থামি। তুমি কি ভেবেছ আমি তোমার কষ্ট বুঝি না? তুমি যে পাগলের মতো প্রলোভ করছো, আমি বুঝি না? তনু, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু কি করব বলো, রাধা সামান্য করা এতটাও সহজ নয়। প্লিজ তনু, একটু বোঝার চেষ্টা করো। তুমি আমায় আর এই নামে ডাকবে না। আমার শুনতে অসহ্য লাগে। এই 2 দিন মেয়েটার সাথে কাটিয়ে এখন আসছো আমাকে বুঝাতে। গাড়ি থামাও, আমি বাসায় যাব। আমার কিচ্ছু ভালো লাগছে না। কথাটা বলে তনুষার গালটা ভারী হয়ে এলো। নিবিড় তনুষাকে নিজের কাছে টেনে এনে কিছুক্ষণ তাকিয়ে থেকে তনুষার ঠোঁটে নিজেকে হারাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় তনুষাকে এখন যতই বোঝাক, এছাড়া আর কোনো উপায় নেই। বিকালে প্রিয়তা কলেজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সালমা বেগম দাঁড়িয়ে আছে হাতে 2 কাপ চা নিয়ে। প্রিয়তা সালমা বেগমকে যত দেখছে ততই বিস্মিত হচ্ছে। একটা মানুষ কতটা নিঃস্বার্থ হয় তা সালমা বেগমকে না দেখলে সে কখনো বুঝতো না। তার নিজের মাও কখনো এভাবে তার মন বুঝেনি। তুমি কি করে জানলে আমার চা খেতে ইচ্ছে করছে? প্রিয়তার হাতে চায়ের কাপ দিয়ে, মা হলে সব জানতে হয়। যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি। হঠাৎই সালমা বেগম উদ্ভিদ গলায় বলল, আচ্ছা প্রিয়তা, আমি দাদি হচ্ছি কবে? নিবিড়ের সাথে তোর ভালোবাসা হয়েছে? প্রিয়তাকে চুপ থাকতে দেখে, হয়েছে, না হলে আমার ছেলে কাল সন্ধ্যায় ঘরে ফিরে আসে। কথাটা বলতে প্রিয়তার নিবিড় এসে ঝোরালো নিঃশ্বাসগুলো যেন এখনো কানের কাছে বাজে। এখনো অনুভব হয়, এই যেন শরীরের প্রতিটি শিরে উপশিরে শিহরিত হয়ে উঠছে। ওইভাবে আনমনে হয়ে কি ভাবছিস? প্রিয়তা চমকে উঠে, কি বলেছ তুমি? কিছু না, আমি এখানে কিন্তু একটা কাজেও এসেছি। প্রিয়তা হাতের থেকে ছায়ের কাপ রেখে, কি কাজ বলো? আজ রাতে আমরা সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি, তাই তোকে বলতে এসেছি নিবিড়কে ফোন দিয়ে বল আজ বাড়িতে যেন তাড়াতাড়ি আসে। প্রিয়তা আমতা করে, মা, ওনার নাম্বার তো আমার কাছে নেই। নেই মানে? আর তুই কি উনি করছিস? উনি কাকে বলে যে তোর আপন? ঠিক মনের সব কথা বলা যায় না। আর নিজের স্বামী তো এমন একজন যার সাথে দেহ মন একসাথেই বেঁধে ফেলা হয়। স্বামী স্ত্রীর বন্ধন সারা জীবন একে অপরের উপর ভর করে চলা। 4টি পাকে একসাথে করে 2টি পা বানিয়ে নিজের জীবন শেষ অবধি পাড়ি দেওয়া। তুই যেমন একটা পা ছাড়া চলতে পারবি না, চলতে হলে কোনো কিছুর অবলম্বন করতে হয়। স্ত্রীর কাছেও স্বামী ঠিক তেমন, এবং স্বামীর কাছেও তাই। স্বামী স্ত্রী এমন হওয়া উচিত, যে কথা কাউকে বলা যায় না সেই কথা তাকে নির্দ্বিধায় বলা যায়। তোর শ্বশুর যদি আমাকে না বুঝতেন, আমি কখনই এই সংসার কাটিয়ে উঠতে পারতাম না। প্রিয়তা সালমা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে, আর চলছল চোখে তাকিয়ে ভাবছে, আমার কপালে এমন একজন মানুষ নেই মা। আজ সকালে যা দেখে আসছি, তারপরেও কি আর বলবো আমি এ বাড়িতে এসে কি খারাপ করে ফেললাম? বাবা, বেশ ভালো। আমাকে রেখে মা মেয়ে ঠিক আড্ডা দিচ্ছে। ভাবি, তুমিও আমাকে ভুলে গেলে? জুহির কথা শুনে প্রিয়তা মুচকি আসে, মা, আজ কিন্তু জুহির নামে বিচার আছে। জুহি অবাক হয়, আমি আবার কি করলাম? এসেছি একটু রাগ দেখাবো, এখন দেখি উল্টো মামলায় ফেসে গেছি। মা জানো, জুহি আজকে একটা ছেলেকে চোখ মেরেছে।
আম্মু, এটা ডাহা মিথ্যা কথা। আরে ওই ছেলে থা আমাকেই উল্টো। কথাটা শুনে প্রিয়তা আর সালমা বেগম হাহা করে হেসে প্রিয়তা বলল, আমার পেট থেকে কথা বের করার জন্য উল্টো বললাম। ভাবি, তুমি কি করে জানলে? তুমি তো সেখানে ছিলে না। তোমাদের ইশাক স্যার বলেছিল, উনি দেখেছেন। মোশাররফ হোসেন নিবিড়কে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসলেন। নিবিড় আসার সময় সাথে তনুষাকেও নিয়ে আসলো। তনুষার রাগ এখন নেই বললেই চলে। নিবিড় বুঝিয়ে সুজিয়ে তনুষাকে নিজের মতো করে নিল। হাই আঙ্কেল, কেমন আছেন? ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে তোমাকে দেখলে কেমন জানি লাগে। কেমন লাগে আঙ্কেল? মোশাররফ হোসেন সেই কথার উত্তর না দিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আজ আমার বন্ধুর মেয়ের বিয়ে, সেটা তুই আগে থেকেই জানিস, তাহলে আসতে এত দেরি করলি কেন? বাবা, অফিসে কাজের অনেক চাপ। সমস্যা নেই, আমি এখনই রেডি হয়ে আসছি। মোশাররফ হোসেন আর কিছু বললেন না, হাতে থাকা বইয়ের দিকে চোখ ভুলিয়ে নিচ্ছে। স্যার, তাহলে আমি কি চলে যাব? না, তুমিও আমাদের সাথে যাবে তনুষা। কথাটা শুনে মোশাররফ হোসেন, ও যাবে কেন? বিয়েতে গিয়ে ও কি অফিসের কাজ করবে নাকি? বাবা, আপনি ভুল বুঝছেন। তনুষা তো আমাদের পরিবারেরই একজন, তাই না? না, একজন নয়, ও শুধু তোর বিয়ে। অফিসের ঝামেলা অফিসে রেখে আসবে, বাড়িতে নয়। কথাটা গম্ভীর হয়ে বলে মোশাররফ হোসেন উঠে নিজে রেডি হতে গেলেন। নিবিড় শান্ত গলায় বলল, প্লিজ তনু, কিছু মনে করো না। বাবা এইরকম, যাকে পছন্দ করে না তাকে সোজাসাপটা কথা বলে। তুমি এইখানে বসো, আমি এক্ষুনি আসছি। বইয়ের আসলের নিচে যাচ্ছ আমাকে এইখানে রেখে? কিন্তু মহারানী তো রুম থেকে বেরিয়ে আসলো না। দেখো, তুমি ভুল বুঝছো। মেয়েটা অনেক ভালো, হয়তো বয়স বেশি, কিন্তু দেখতে তা একদম মনে হয় না। বাহ নিবিড়, তুমি তো দেখছি বইয়ের গুণগান ভালোই করতে পারো। ওহু তনু, তোমার এসব সন্দেহের বাতিক দূর করো। পারলে জুহির কাছে বসো, আমি এক্ষুনি আসছি। নিবিড় রুমে গিয়ে প্রিয়তাকে না দেখে নিজের মতো করে রেডি হয়ে নিল। ভালোই হয়েছে মেয়েটা রুমে নেই। কালকের কথাটা মনে হলেই কেমন অস্বস্তি লাগে। কিন্তু এভাবে কতদিন চলবে? তনু কখনোই এভাবে মেনে নিবে না। আজ অনেক কষ্ট হয়েছে ওকে বোঝাতে, কিন্তু রোজ রোজ এইভাবে বোঝানো সম্ভব নয়। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে না দেখে তনু বলতে সালমা বেগম প্রিয়তাকে সামনে দাঁড় করিয়ে। নিবিড় অবাক হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়লেই যেন হারিয়ে যাবে। এই যেন সুবাসিনী। নিবিড়ের দিকে সালমা বেগম তাকিয়ে মুচকি মুচকি হাসছে। প্রিয়তার লজ্জায় যেন নিবিড়ের দিকে তাকাতে পারছে না। নিবিড় নিজের অজান্তেই বলে উঠল, পুরো সুবাসিনী, সুবাসিত অপ্সরী। সালমা বেগম আর নিজের হাসি আটকে রাখতে পারলেন না। হাহা করে হাসি দিতে নিবিড় চমকে ওঠে। মা! নিবিড়, তুই কি এই জগতে আছিস নাকি প্রিয়তার মাঝে হারিয়ে গিয়েছিস? তোর মা কিন্তু সাজিয়েছে। নিবিড় সালমা বেগমের কথা ভেবাচেকা খেয়ে, মা তুমি কি যাতা বকো? প্রিয়তা কিন্তু এমনিই সুন্দর, তাই না? আমি ঠিকই বলেছি। এখন চল, রাতে ভালো করে দেখে নিস। জুহি তাড়াতাড়ি বেরিয়ে, এমনিতেই দেরি হয়ে গেল আমার মেয়েটাকে সাজাতে সাজাতে। তনুষা জুহির ঘর থেকে এসে নিবিড়ের দিকে একবার তাকিয়ে প্রিয়তার দিকে তাকালো। আরে প্রিয়তা, তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ। তাহলে আমাদের সাথেই চলো। তনুষা কিছু বলল না। প্রিয়তার দিকে তাকিয়ে, কেমন আছেন ম্যাম? আমি তনুষা, স্যারের ফিয়ে। প্রিয়তা কথাটা শুনে নিবিড়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, তাহলে কি আমি ভুল ভেবেছি? আমি কী সব আজে বাজে ভেবে বসে আছি। প্রিয়তা মুচকি হাসে, আমি প্রিয়তা, বাবার ছেলের বউ, জুহির ভাবি, মায়ের মেয়ে। কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে, তনুষা চলো। মা, আমি যাচ্ছি, তোমরা বসো। বিয়ে বাড়িতে এসে মোশাররফ হোসেন আনন্দ চোখ মুখ জল করছে। বন্ধুর মেয়ের বিয়েতে প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অবশ্য কয়েকটা দিন পর নিজেই তিনি একটা পার্টি দিলেন প্রিয়তার জন্য। নিবিড় প্রিয়তার হাত ধরে ওকে নিয়ে সালমা চলো। কথাটা শুনে নিবিড় থমকে গিয়ে, বাবা আপনি কি বলছেন? হাত ধরবা মানে? মোশাররফ হোসেন ধমকে, কেন তোর লজ্জা করছে? মেয়েটা নতুন এখানে, হাত ধরে হাঁটলে তোর সমস্যা কি? নিবিড় মুচকি হাসে, না বাবা, এমনি বললাম। প্রিয়তা কই? তোমার হাতটা দাও। প্রিয়তা কথাটা শুনে থ হয়ে তাকিয়ে আছে। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে হাত টেনে নিয়ে, তুমি লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, আর তুমি আমাকেই লজ্জা পাচ্ছ? কথাটা বলতেই তনুষা রাগান্বিত চোখে তাকিয়ে, স্যার আমার যেতে হবে, মা ফোন করেছে। নিবিড় তনুষার ব্যাপারটা বোঝায়। তনুষা, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবে, তুমি এখন ভিতরে এসো।
তনুষা কিছু বলার আগে, ঠিক আছে তনুষা, তোমার মা যেহেতু ফোন করেছে আমাদের গাড়িটা নিয়ে যাও। নিবিড়, আর কোনো কথা নয়, তোমরা ভিতরে যাও, আমি তনুষাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি। মোশাররফ হোসেন প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মোশাররফ হোসেনের বন্ধু রফিক সাহেব বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও মোশাররফ হোসেনকে সময় দিতে ব্যস্ত। প্রিয়তাকে নিয়ে সালমা বেগম আর জুহি ভিতরে চলে গেলেন। নিবিড় মোশাররফ হোসেনের কাছে থেকে সরে এসে তনুষাকে অনেকবার কল দিল। তনুষা কেটে দিচ্ছে বারবার। নিবিড় ব্যর্থ হয়ে বিয়ে শেষ হওয়ার পর সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে এলো। শেফালি দরজা খুলে, আরে খালাম্মা, আপনারা এত সকাল চলে আইলেন? আর বলিস না শেফালি, নিবিড় ওইখানে গিয়ে মন মরা হয়েছিল। প্রিয়তাও নিবিড়ের মন খারাপ দেখে কিছুই খায়নি। কথাটা শুনে নিবিড় রুমে যাওয়ার মধ্যখানে দাঁড়িয়ে পিছনে ফিরে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা জুহির শাড়ির সিপ্রি ফিন খুলে নিজের রুমে আসতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। শেফালি, প্রিয়তার জন্য কিছু খাবার বানিয়ে দে, মেয়েটা খেয়ে ঘুমাক। কথাটা বলে সালমা বেগম চলে গেলেন। প্রিয়তা নিবিড়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে, কিছু বলবেন? নিবিড় কিছু না বলে নিজের রুমে চলে গেল। প্রিয়তা শেফালিকে কিছু না করতে বলে ঘুমাতে যেতে বলে নিজেও রুমে গিয়ে দেখে নিবিড় গায়ের কোট শার্ট খুলে এক জায়গায় রেখে ওয়াশরুমে গেল। প্রিয়তা আস্তে আস্তে সব কিছু নিয়ে গুছিয়ে রাখতে আলমারি খুলতে নিবিড় এসে প্রিয়তার হাত ধরে ফেলে। এটা আমার জিনিস। আমার কেন জিনিসে কেউ হাত দিলে আমার মোটেও পছন্দ না। আসলে আপনার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই ভাবলাম আলমারিতেই রাখি। কথাটা বলতে নিবিড় প্রিয়তার হাতটা শক্ত করে ধরে। আমার কোনো জিনিসের উপর হাত দেওয়ার অধিকার আপনার নেই। আমার ইচ্ছা যেখানে ইচ্ছে সব কিছু ফেলে রাখবো, তাতে আপনার কি? আপনি কেন করবেন এসব? নিবিড় ধমকিয়ে কথাটা বলতে প্রিয়তা চোখ বন্ধ করে। আমার হাতে লাগছে, প্লিজ হাতটা ছাড়ুন। কথাটা বলতে নিবিড় হাতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিয়ে দ্বিতীয়বার ভুলটা যেন আর না হয়। এই রুমে থাকতে দিয়েছে বলে এই না, আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। শুধু বাবার কথায় আমি এই রুমে থাকতে দিয়েছি। কথাটা বলে নিবিড় রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা ব্যথা পাওয়া হাতটা নিজের বুকের সাথে লাগিয়ে খাটের সামনে বসে খানিকটা সময় কাঁদল। গভীর রাতে নিবিড় রুমে এসে দেখে নীল রঙের ডিম লাইটের আলোয় প্রিয়তার মুখে এক অপরূপ মায়া সৃষ্টি হয়েছে। প্রিয়তা গুটিসুটি হয়ে শুয়ে আছে, যেন একটুখানি উষ্ণতার দরকার। চুলগুলো মুখের সামনে এসে হালকা বাতাসে উঠছে, আর প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। নিবিড় কাছে এসে গায়ের উপর চাদর টেনে দিয়ে হাতের দিকে চোখ পড়তে স্থির হয়ে গেল। লাল হয়ে রক্তের মতো ফুটে উঠেছে। চোখে গিয়ে মলম দিয়ে আলতো করে মালিশ করে দিতে দিতে বিড়বিড় করে বলতে লাগলো, আপনি কেন আসলেন আমার জীবনে? আপনি বিশ্বাস করুন, তনুকে আমি ভালোবাসি। মেয়েটাকে যে আমি ছাড়তে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে দেখলে আমার নিজের অজান্তে একটু একটু করে তনুর জায়গাটা দখল করে নিচ্ছেন। তনু আমার প্রথম ভালোবাসা, আর সেটা হারিয়ে যাক আমি চাই না। আমি ওকে কথা দিয়েছি সারা জীবন একসাথে থাকা। কথাগুলো বলে নিবিড় প্রিয়তার হাত মালিশ করে দিয়ে উঠতে যাবে, তখন প্রিয়তা আর একটা হাত দিয়ে নিবিড়ের হাত চেপে ধরেছে গালের সাথে নিয়ে। নিবিড় করুণ চোখে তাকিয়ে থেকে আস্তে করে উঠে গিয়ে বারান্দায় ইজি চেয়ারটায় বসল। কপালের উপর হাত রেখে সুন্দর দৃশ্যটা চোখের উপর ভাসতে লাগলো। প্রিয়তার লজ্জাজনক চাহনি, কাঁপা কাঁপা ঠোঁট, খোঁপায় বেলি ফুলের মালা, অসম্ভব মায়াবী। কে বলবে 31? এখনো তাকালে মনে হয় সদ্য 18-তে পা পড়েছে। এই চাহনির দিকে তাকালে যে কেউ বলবে? লজ্জা লজ্জা ভাব নিয়ে তাকিয়েও না মেয়ে, কারণ তোমার লজ্জাতে আমি যেন যাই মরে। তোমার চাহনিতে আমি খুঁজে পাই টুকরো টুকরো ভালোবাসার আবেশ। দিবে মেয়ে তুমি আলতো করে শুয়ে আমার হৃদয়ের গহীন স্পর্শকে। সালমা বেগম ফজরের নামাজ আদায় করেই রান্নাঘরে গেলেন। প্রতি বছর এই দিনে তিনি ফজরের নামাজ পড়েই রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করেন, কিন্তু যার জন্য রান্না হয় সে 5 বছর থেকে এই বাড়িতে থাকে না, কিন্তু তার স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছে প্রতিটি মানুষ। নিবিড় ভোরের আলোয় চারদিকে কিচমিচ করতে উঠে ঘড়ির দিকে তাকালো। আজকের দিন এই বাড়িতেই কেউই ভুলে না। নিবিড় গোসল করে এসে পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে প্রিয়তা চোখ খুলে তাকালো। গায়ের উপর চাদর দেখে কিছুটা অবাক হলেও উঠে বসলো। হাতের ব্যথাটা একদম কমে গেছে, কিন্তু এই রুমে তো কেউ আসে না তেমন। হঠাৎ নিবিড়ের দিকে চোখ পড়তে, তাহলে কি চাদর উনি দিয়েছেন?
বালিশের পাশে মলম দেখে তাহলে কি আমার হাতে মলমও দিয়েছেন? প্রিয়তা কথাগুলো ভাবতে চোখের কোণে মুচকি হাসি ফুটিয়ে তোলে খাট থেকে নেমে। কিন্তু উনি তো সকাল সকাল কোথায় যাচ্ছে? অফিসে যাচ্ছে বলে তো মনে হচ্ছে না। একবার জিজ্ঞেস করব। প্রিয়তার রাতের কথা মনে পড়তে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল নিবিড়। এই ফাঁকে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে, মা তোমার হয়েছে? হ্যাঁ বাবা হয়েছে। রান্নাঘর থেকে অনেকগুলো বড় বড় ব্যাগ নিয়ে এসে আমি সব একসাথেই নিয়েছি। নিবিড় কিছু না বলে জুহিকে ডাকতে গেল। সালমা বেগম নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে, নিবিড় প্রিয়তা যাবে না? মা ওকে এসবের মধ্যে না জড়ালেই ভালো হবে। বাড়িতে এসে কয়েকদিন যাক, তারপর না হয় বলবো। মোশাররফ হোসেন রেডি হয়ে এসে, কোনো কিছু পরে হবে না, আমরা যাচ্ছি, ও আমাদের সাথে যাবে। প্রিয়তা, মা প্রিয়তা তড়িঘড়ি করে রুম থেকে এসে, বাবা আমায় ডেকেছেন? কথাটা বলে সবার দিকে খেয়াল করতে বলল, আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা, যাও তুমিও রেডি হয়ে আসো, আমরা আজ অনাথ আশ্রমে যাব। সেখানে বাচ্চাদের সাথে সারাদিন কাটিয়ে বিকেলে বাড়ি ফিরব। প্রিয়তা কোনো প্রশ্ন না করে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়াতে দাঁড়াও। কথাটা শুনে প্রিয়তা দাঁড়িয়ে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে, বাবা কিছু বলবেন? তুমি এই বাড়ির লক্ষ্মী, তুমি যদি মাথা নিচু করে হাঁটো তাহলে আমার এই ঘরের কোনো মূল্য নেই মা। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, সবসময় মাথা উঁচু করে হাঁটবে, এটা তোমার বাবার আদেশ। প্রিয়তা মাথা নাড়িয়ে হাঁ বুঝিয়ে নিজের রুমে গিয়ে ইশাককে ফোন দিয়ে জানিয়ে দিল যে আজ কলেজে যাবে না। অনাথ আশ্রমে এসে ছোট ছোট বাচ্চাদের দেখে প্রিয়তা যেন সেই পুরনো দিনগুলো খুঁজে পেল। সালমা বেগমকে অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও যেন থেমে গেল। তবে প্রিয়তা বারবার মনকে প্রশ্ন করছে, কিছু একটা তো আছে যার কারণে এত আয়োজন। বাচ্চাদের সবার জন্য জামা কাপড়, বিরিয়ানি, পায়েস, কিছু ফল আর চকলেট নিয়ে এসেছে তারা। প্রিয়তাকে পেয়ে বাচ্চারা যেন তাদের আপন কাউকে পেয়ে গেছে। যুগ যুগান্তর থেকে এই সম্পর্কের বাঁধন। প্রিয়তা ঘিরে কাছে সবাই, কেউ কোলে, কেউ কাঁধ ছড়িয়ে, চারপাশ মুখরিত হয়ে বাচ্চারা বসেছে। নিবিড় দূরে বসে সেই দৃশ্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। বিয়ের পর থেকেই প্রথম প্রিয়তার হাসি দেখেছে সে। বাচ্চাদের অনেক রকম গল্প শুনে সবাইকে হাসাচ্ছে, নিজেও হেসে তাদের সাথে তাল মেলাচ্ছে। সালমা বেগম আর মোশাররফ হোসেন বাচ্চাদের খাবারের জন্য ডাকতেই প্রিয়তা সবাইকে বলল, আগে সবাই খেয়ে আসো, তারপর আবার গল্প হবে। প্রিয়তার কথায় সবাই দৌড়ে সালমা বেগম আর মোশাররফ হোসেনের কাছে গেল। প্রিয়তা মুচকি এসে পিছনে ফিরে তাকাতেই দেখে নিবিড় দাঁড়িয়ে আছে। মুখটা নিমিষে মলিন করে গম্ভীর হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। বাবা আপনাকে সকালে কি বলল, এখনই ভুলে গেলেন? বাবাকে ডেকে কথাটা বলবো? প্রিয়তা মাথা উঠিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, ধন্যবাদ আমাকে এমন একটা দিন উপহার দেওয়ার জন্য। এই প্রথম মনে হলো আমি অনেক সুখী একজন মানুষ। কথাটা বলতেই প্রিয়তার চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়ল। ধন্যবাদ আমাকে নয়, বাবাকে দিন, কারণ আজ উনি আপনাকে নিয়ে এসেছেন এখানে। আপনারও অবদান সম্পূর্ণ না থাকলেও কিছু পরিমাণ আছে। আপনার সাথে আমার বিয়েটা না হলে তো আমি জানতামই না আশ্রমে এসে এত সুখ পাওয়া যায়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বলুন। আজ কি কোনো বিশেষ দিন? প্রিয়তা কথাটা বলতেই নিবিড়ের চোখ দুটো টলমল করছে, গলার মধ্যে যেন সব আটকা পড়ে গেছে। তবুও আস্তে করে বলল, আজ আমার। ফোনের শব্দে কথাটা না বলে নিবিড় হাতে থাকা ফোনের স্ক্রিনে তাকিয়ে ফোন রিসিভ করে, তনুষা বলো। একটা ফাইল আছে, ওটাতে ইমার্জেন্সি সাইন করতে হবে। নিবিড় সরে গিয়ে, কিন্তু তনু আমি তো আসতে পারবো না, কারণ আমি আশ্রমে এসেছি আর আজকের দিনটা আমি অফিসে যাই না, তুমি ভালো করেই জানো। কিন্তু স্যার, সাইনটা এখনই লাগবে। এক কাজ করো, তুমি চলে এসো আশ্রমে। ওকে স্যার, আমি এখনই আসছি। নিবিড় পিছনে আবার প্রিয়তার দিকে তাকিয়ে দেখে প্রিয়তা সবার সাথে কানামাছি খেলছে। নিবিড় মুচকি এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুহি সালমা বেগমের সাথে বসে, বাবা ভাবিকে দেখেছো কতটা সহজ সরল, বাচ্চাদের একদম আপন হয়ে গেছে। এভাবে নাদিয়াও এখানে আসলে ওদের সাথে এইভাবে মিশে যেত, কিন্তু আজ ওর জন্মদিন। আমাদের তো ঠিক মনে আছে ওর কথা, কিন্তু কতটা পাষাণ হলে একটা বার আমাদের খবর নেয়নি। তোর বাবা না হয় রাগের মাথায় কয়েকটা কথা বলেই ফেলেছে, তাই বলে আমাদের থেকে দূরে চলে যাবে?
নিবিড় আমার তোর কথা একটাবারও ভাবলো না। আমরা কি ওকে এতই কম ভালোবেসেছি? কিরে, এখন কিছু বলিস না কেন? মা থাক না, পুরনো এসব কথা তুলে লাভ কি? বাবা, তুমি মাকে বুঝাও না। মোশাররফ হোসেন দীর্ঘশ্বাস পেলেই, থাক না সালমা, এসব বাদ দাও। আমার তো প্রিয়তাকে পেয়েছি, তাই না? ও আমাদের ছেড়ে কখনো যাবে না। দেখো, নিবিড় একটা বেঞ্চে বসে তনুষা নিয়ে ফাইল আসাগুলো দেখছে। তনুষা দাঁড়িয়ে থেকে বসো। তনুষা দপাস করে বসে। তোমার বউ কি বাচ্চা নাকি? নিবিড় সাইন করতে করতে বলল, কেন? এই দেখো বাচ্চাদের সাথে কি করছে, মনে হয় জীবনেও বাচ্চা দেখিনি। কথাটা বলতে নিবিড় কমল সালান বন্ধ করে দিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে, তনু, সবাই সব কিছুতে খুশি হতে পারে না, আবার সবার ভালো লাগাও এক না। ও এখানে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মেয়েটা অল্পতেই খুশি। সাধারণের মাঝে অসাধারণ একটা ব্যাপার আছে ওর মাঝে, যা সবার মাঝে থাকে না। এই বাচ্চাগুলোকে কত সহজে আপন করে নিয়েছে, দেখলেই মনে হয় যুগ যুগ ধরে এদের কত চেনে। স্বার্থহীন ভালোবাসাগুলোই এমন। তনুষা কথাটা শুনে গম্ভীর হয়ে, তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছ, তাই না? তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি। তনু, তুমি ভুল বুঝছো, আমি ওনাকে শ্রদ্ধা করি। মোশাররফ হোসেন দূর থেকে তাকিয়ে, মেয়েটা পিছন ছাড়ল না, ঠিক এই জায়গায় এসে পৌঁছে গেল। সালমা বেগম বললেন, থাক না, নিবিড় তো আর খারাপ কিছু করছে না। এখন বউ হয়েছে, বউকে কত ভালোবেসে তুমি দেখেছো? দেখার কি আছে? বউকে ভালোবাসবে না তো বাসার কাজের মেয়ে জরিনাকে ভালোবাসবে? আমি এত কথা বুঝি না। সামনের বছর ঘরটাতে পরিপূর্ণ চাই, নাতি হোক বা নাতনি হোক, আমার সমস্যা নেই। সালমা বেগম মুচকি হেসে, বিকেল তো ঘুরিয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, জুহিকে ডাকো। আশ্রম থেকে সবাই বিদায় নিয়ে আসার সময় বাচ্চারা প্রিয়তার জন্য কান্নাকাটি করছিল। প্রিয়তা তাদের কথা দিয়েছে সাপ্তাহিক ছুটির দিন তাদের সাথে কাটাবে। নিবিড় তনুষাকে নিয়ে অন্য গাড়িতে করে অফিসের দিকে গেল। প্রিয়তা সবার সাথে বাসায় ফিরে এলো। ফ্রেশ হয়ে এসে কালো রঙের একটা শাড়ি পরে সবার জন্য চা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলো। মোশাররফ হোসেন মুচকি হেসে, তোকে তো বেশ মানিয়েছে শাড়িটা, কি বলো সালমা? মেয়েটা কার দেখতে হবে না? ভাবি, জানো ভাইয়া আজ তোমায় দেখলে চোখ ফিরাতে পারবে না। কথাটা বলে প্রিয়তার লজ্জায় লাল হয়ে গালটা একটু কেসে, যদি তোমার পড়া নেই? আমি আসার পর থেকে দেখছি কোনো পড়াশোনা নেই তোমার। জুহি মুখ বার করে, ম্যাডাম কাল থেকে পড়ে নিব, কিন্তু আজ আমার একটা কথা রাখবে? কি? তুমি নাকি ভালো নাচতে পারো, একটু নাচো, আমাদের সবাইকে দেখাও না। মোশাররফ হোসেন উৎকণ্ঠে বলল, সত্যি নাকি প্রিয়তা? প্রিয়তা জুহির দিকে দাঁত খিচিয়ে, আসলে বাবা অনেক আগে একটু একটু করতাম, এখন কয়েক বছর থেকেই করি না। সালমা এবং আহ্লাদি গলায় বলল, তাহলে আমাদের একটুখানি দেখা, জুহি একটা গান চালিয়ে দিই। কিন্তু মা, এখন কিভাবে নাচবো? কোনো কথা নয়, আমি তোর নাচ দেখবো। মোশাররফ হোসেন সালমা বেগমের সাথে একমত হয়ে, হ্যাঁ আমিও দেখবো। প্রিয়তা নিরুপায় হয়ে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাদের ছেলে যদি এখন এসে পড়ে? আরে ও এখন আসবে না, তুই নাচ তো, এত চিন্তা করিস না, আমরা আছি তো। প্রিয়তা মুচকি হেসে জুহিকে একটা গান বাজাতে বলে কোমরের শাড়ির চুল গুজে দিয়ে একটুখানি দাঁড়িয়ে তারপর নাচতে শুরু করলো। নাচতে নাচতে কখন যে নিবিড় দরজায় এসে দাঁড়িয়ে আছে কেউ খেয়াল করলো না। সবাই মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আর উপভোগ করছে। প্রিয়তা নাচতে নাচতে নিবিড়ের সামনে এসে পড়তে নিবিড়ের হাত ধরে থামিয়ে ফেলে। প্রিয়তা ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি? নিবিড় রাগান্বিত চোখে গম্ভীর হয়ে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। মোশাররফ হোসেন আর সালমা বেগম নিবিড়কে দেখে আস্তে আস্তে উঠে পালিয়ে গেল। পিছন পিছন জুহিও দৌড়ে নিজের রুমে চলে গেল। প্রিয়তা ভয়ে ভয়ে এক পা করে পিছনে এসে বাবা কোনো সাড়া না পেয়ে পিছনে ফিরে, বাবা, মা, জুহি। প্রিয়তা ভিড় করে দোয়া নিচ পড়তে শুরু করলো। নিবিড় আস্তে আস্তে এগিয়ে প্রিয়তার একদম সামনাসামনি দাঁড়িয়ে, এসব কি? প্রিয়তা শাড়ির আঁচল কোমর থেকে খুলে গায়ে জড়িয়ে নিতে নিতে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আপনি আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিন, জীবনেও আর নাচবো না, আমার দাদার বাপে বললেও না। প্রিয়তা কোনো কথা বলছে না দেখে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। প্রিয়তা এবারও নিশ্চুপ। নিবিড় ধমকি, আপনার লজ্জা করছে না এসব করছেন? আমি বাড়ি না থাকলে আপনি এসব করেন? প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, বাবা বলেছে তাই, জাস্ট সেট আপ। আপনি বাচ্চা, যে যা বলবে তাই শুনে নাচানাচি শুরু করবেন? আর এটা কি শাড়ি পরেছেন আপনি? মোশাররফ হোসেন আর সালমা বেগম দরজায় উকি দিয়ে দেখছেন। সালমা বেগম আস্তে করে বলল, তুমি কি ওকে শান্ত করো, মেয়েটাকে যা নয় তাই বলে যাচ্ছে।
সালমা তুমি চুপ করো, ওকে এইভাবে নিবিড়ের সাথে লড়তে হবে। চুপচাপ থাকলে নিবিড় ওকে দূরে সরিয়ে রাখবে। তুমি কি মনে করো তোমার ছেলে আমাদের সামনে ওর সাথে ভালো ব্যবহার দেখায় বলে ও বউকে ভালোবাসে? মোটেও না, ও শুধু আমাদের দেখায়। ওকে এসব শুনে শক্ত হয়ে নিবিড়ের সাথে লড়তে হবে। আজ হোক কাল হোক, মেয়েটা একদিন ঠিক সফল হবে। আনসার মি, কোথায় পেলেন? আমি আপনার জন্য এত শপিং করে আনলাম, আপনার সেইগুলো পছন্দ হয়নি? প্রিয়তা চোখ মুছতে মুছতে, আপনি তো এটা নিয়ে আসলেন, তাই তো আমি পরলাম। কিন্তু আমি তো কালো রঙের শাড়ি নিয়ে আসিনি। কথাটা বলতে হঠাৎ নিবিড়ের তনুষের কথা মনে পড়ল। সেদিন শপিং করার সময় তনু ছিল আমার সাথে। সে কি ইচ্ছে করে এটা করলো নাকি? নিবিড় নিজেকে সংযত করে, ওকে, এই শাড়িটা পরে আমার সামনে আর আসবেন না। আমার কালো রং একদম পছন্দ না। কথাটা বলে নিবিড় নিজের রুমে চলে গেল। প্রিয়তা সোফায় নীরব স্থির হয়ে বসে। এই মানুষটা কি কোনো দিন আমার সাথে ভালোভাবে কথা বলবে না? বয়সটা কি মানুষের সব? আমি না হয় ওনার 3 মাসের বড়, এটা কি অনেক বেশি? প্রিয়তা হঠাৎ তাচ্ছিল্যে হাসি দিয়ে, তবে একটা জিনিস ভালো হয়েছে, 10 জনের কথা শোনা থেকে একজনের কথা শোনা অনেক ভালো। বাবা মা তো আমায় অনেক ভালোবাসে, উনিও হয়তো একদিন না হয় একদিন ভুল বুঝতে পেরে আমায় কাছে টেনে নেবেন। প্রিয়তা, এদিকে আসো। প্রিয়তা নিজের রুমের দিকে তাকিয়ে, বাহ, অভিনয় আবার শুরু করে দিয়েছে। রাক্ষস একটা, মায়া দরদ বলতে কিচ্ছু নেই মনে। কথাটা বলে প্রিয়তা রুমে গিয়ে, আমি ডেকেছেন? নিবিড় কিছু না বলে দরজা আটকিয়ে দিল। প্রিয়তা ভয়ে, আল্লাহ, এবার কি আমাকে রাইস মাইর দিবে নাকি? কিন্তু লাঠি তো আশেপাশে দেখতে পাচ্ছি না। নিবিড় সামনে দাঁড়িয়ে তুড়ি মেরে, এদিকে কি দেখছেন? প্রিয়তা চমকে ওঠে, সামনে তাকিয়ে, হ্যাঁ হ্যাঁ। নিবিড় গম্ভীর গলায় দাঁতের সাথে দাঁত লাগিয়ে, আপনার এইসব দেখলে আমার বিরক্ত লাগে। প্রিয়তার সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে, যাই হোক, এটা পড়ে সাইন করে দিন। প্রিয়তা কাঁপা কাঁপা হাতে নিতে, আরে ধরুন তো, এত ন্যাকামি করবেন না। কিসের পেপার এটা? ভয় নেই, এটা ডিভোর্স পেপার নয়, কন্ট্রাক্ট পেপার। প্রিয়তা এবার গলা ছেড়ে, কিসের জন্য? আপনারা আমার সম্পর্কের, আমি আগেই বলেছি না, এই বাড়িতে বউ হয়েছেন, তবে সেটা আমার স্ত্রী হয়ে নয়, আমার বাবার ছেলের বউ। তাই এই তো পেপার আছে, আপনাকে আমি 1.5 বছরের সময় দেব। এই 1.5 বছর আমাদের বাড়িতে থাকেন, সমস্যা নেই, তবে 1.5 বছর পর আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। কি বলছেন কি আপনি এসব? আমার কথা এখনো শেষ হয়নি মিসেস প্রিয়তা। এই 1.5 বছর আপনাকে আমার বাবা মাকে বুঝাতে হবে আপনি এই বাড়ির যোগ্য বউ নয়, আপনি অক্ষম। এই বাড়ির যোগ্য বউ তনুষা। আপনি আমার বাবাকে বুঝাবেন তনুষাই আমার সাথে ভালো মানাবে, আপনার মতো বয়স্ক একজন নারী নয়। প্রিয়তা কথাটা শুনে ফিসিয়ে দেওয়ালের সাথে ফিট লাগিয়ে নিবিড়ের দিকে তাকিয়েছে। তার মানে তনুষাকে নিয়ে ভাবাটা তার মোটেও ভুল নয়, সে ঠিকই ভেবেছিল। নিবিড় আবার বলল, আপনি এই রুমে থাকবেন, আমার বাবা কিংবা মা কাউকে বুঝতে দেবেন না। আপনি চিন্তা করবেন না, আপনি যখন এই বাড়িতে ছেড়ে চলে যাবেন আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব। নিবিড় এতটাও পাষাণ নয় একটা মানুষকে খালি হাতে বের করে দিবে। নিবিড় কাউকে কখনো খালি হাতে ফিরায় না। অবশ্য আপনি পেপারটা পড়েন, তাহলে বুঝতে পারবেন। আপনার অসুবিধা অনুযায়ী আমি পেপার করে এনেছি, তবে 1.5 বছর পর আপনাকে ডিভোর্স দিতেই হবে। প্রিয়তা ক্লান্ত চোখ নিয়ে হাত উঠিয়ে নিবিড়কে থামিয়ে পেপারটা খুলে হাত বাড়িয়ে নিবিড়ের থেকে কলম নিয়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে পেপারটার উপর কলম বসাতে নিবিড় বলল, মিসেস প্রিয়তা, পেপারটা কিন্তু পড়ে দেখতে পারেন। যদি আমার টাকার অঙ্কটা কম হয়ে যায় বা কিছু আপনার মানতে অসুবিধা হয়। মিস্টার নিবিড়, আমি ছোটবেলা থেকে যে পরিস্থিতিতে বড় হয়েছি, যে কষ্ট করে বড় হয়েছি, যে বাস্তবতা চোখে দেখেছি, আপনি সারা জীবনও তা করেননি। আপনি সোনার সাম্রাজ্যে জন্মেছেন, কিন্তু আমি তা নই। আমি প্রিয়তা ঠকতে ঠকতে আজ এখানে এসেছি। আপনার টাকা আমার প্রয়োজন নেই নিবিড় সাহেব, টাকা আমিও ইনকাম করি, টাকার লোভ আমায় দেখাবেন না। কথাটা বলেই প্রিয়তা সাইন করে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পার্ট কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কি না তাও কমেন্ট করে জানাবেন। গল্পটা কেমন লেগেছে, গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।